আমার অধিকার দিতে হবে সরকার, আমার অধিকার ডাক দিয়েছেন আনিস ভাই, ঘরে থাকার সময় নেই। ডাক দিয়েছেন আনিস ভাই, থাকার সময় নাই। লং মার্চ টু ঢাকা, দালাল হবে ফাঁকা। লং মার্চ টু ঢাকা, দালাল হবে ফাঁকা। আমরা বলবো বাংলাদেশ খুনি হাসিনার উন্নয়ন দালাল নিয়ে সংগঠন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং এর টাকা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? আউটসোর্সিং কর্মীরা। এই লড়াইয়ে জিতবে কারা? জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? কর্মীরা তোমার আমার ঠিকানা, তামেকা যমুনা, তোমার আমার ঠিকানা। তামেকা যমুনা। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? আউটসোর্সিং কর্মী যারা, এই লড়াইয়ে জিতবে কারা? আউটসোর্সিং এর কর্মী যারা, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। তোমার আমার ঠিকানা, তামেকা যমুনা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। দালালিরা রাজপথ, 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 দালালিরা রাজপথ, 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 দালালিরা রাজপথ, রাজপথ, রাজপথ। তোমার আমার ঠিকানা, তামেকা যমুনা, জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। আমার ভাইয়ের পর হামলা কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের পর হামলা কেন? প্রশাসন জবাব চাই। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। দালালিরা রাজপথ, 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 এই জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লং মার্চে দলে দলে যোগ দিচ্ছে শাহবাগ, দলে দলে যোগ দিচ্ছে জাতীয় প্রেস ক্লাব। আপনারা যারা এখনো ঢাকার ভিতরে আসেননি, দ্রুত আসার জন্য বিশেষ আবেদন করছি। আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে ঘরে বসে থাকলে হবে না ভাইরা। দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে সকলেই রাজপথে আসতে হবে। রাজপথ, রাজপথ। আউটসোর্সিং জেগেছে, আউটসোর্সিং লেগেছে, সামনে সবাই
আউটসোর্সিং কর্মী দ্বারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় আমদাইদের বাংলায় আমার সোনার বাংলায় এই জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে দুনিয়া লড়াই করো। লেগেছে রে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যে রাজধানীতে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দপ্তর থেকে জড়ো হতে চলছে। আপনারা যারা এখনো ঢাকার ভিতরে আসেননি দ্রুত প্রেস ক্লাবের সামনে এসে পড়েন। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আছেন আমাদেরকে শুনতেছেন, আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি। আমার ভাইয়ের রক্ত কখনো বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দিব না। আমাদের শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আউটসোর্সিং নিয়ে কাজ করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রিয়, সবার প্রিয় বড় ভাই, যিনি রাজপথের লড়াকু সৈনিক, আমাদের শ্রদ্ধেয় খলিল ভাই। আসসালামু আলাইকুম। এখন তুই যে যেখানে আছেন ভাইয়েরা, যারা দেখতেছেন আমাদের কর্মসূচি প্রেস ক্লাবে শুরু হয়ে গেছে। 22 তারিখে আমাদের আউটসোর্সিং কর্মী ভাইদের প্রতি হামলার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ আছে, সেই সমাবেশে এখনো যারা না আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছেন, সবাই এখন আমাদের এখানে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অতি দ্রুত সবাই চলে আসেন, আমরা সমাবেশ পালন করব। রাস্তা ব্লক করবো না, রাস্তার এক সাইডে আমরা দাঁড়াইছি। যারা যারা এখনো না আছেন বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই চলে আসেন। এই মুহূর্তে আমাদের কথা বলবো আমাদের বাবু ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় আউটসোর্সিং ভাই ও বোনেরা, আজকে ঢাকা শহরে যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন সবাইকে অনুরোধ করতেছি, এই আন্দোলনটা আমাদের যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন থেকে আপনারা যদি সহযোগিতা না হাত বাড়িয়ে দেন, আজকে যদি আপনারা রাজপথে না নামেন, আপনারা যদি একত্রতা ঘোষণা না করেন, এই আন্দোলন বাস্তবায়ন হওয়া কোনো মতেই সম্ভব না। তাই বলছি, আপনারা সবাই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসেন। আপনাদের আশায় আমরা রইলাম, কারণ
রাস্তা ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হওয়া সম্ভব না। এবং আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছেন শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম, সেই শান্তিপূর্ণ সমাবেশে আমাদের উপর যে হামলা হয়েছে, এখন পর্যন্ত প্রশাসন থেকে আমার এই ভাইয়ের কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই এবং রাষ্ট্রপক্ষ থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয় নাই। তাই বলবো ভাইয়েরা আমার, রাস্তাই হবে মুক্তি, রাস্তা ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা সবাই চলে আসেন, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন। অবশ্যই আমাদের দাবি যৌক্তিক দাবি, পুরো বাংলাদেশের সকল নাগরিক এবং জনগণ এবং গার্মেন্টস সেক্টর সহ বাংলাদেশের যত কলকারখানা অধিদপ্তর সহ যারা আছে সবাই আমাদের এই দাবি যৌক্তিক দাবি বলে আখ্যায়িত করছে এবং আমরা আজও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাব। আমাদের মাঝে অনেকজন উপস্থিত থাকবেন, এর মধ্যে উপস্থিত থাকবেন আমাদের শ্রমিক নেতা অ্যাডভোকেট বাবুর রহমান ইসমাইল সাহেব। জি ইসমাইল ভাই, আমরা প্রেস ক্লাবে জড়ো হয়েছি। জি, আমি একটা চ্যানেলে বক্তৃতা দিতেছি। জি জি ভাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই 22 তারিখে স্বৈরাচারী সরকারের যেভাবে মানুষের পরে হামলা করেছে, ঠিক সেইভাবে একইভাবে আমাদের এই আউটসোর্সিং ভাইদের উপরে হামলা করেছে। কেন, এটার জবাব চাই আমরা। এবং আপনারা দেখছেন 5 আগস্ট এই দেশে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল এবং সেই সাথে স্বৈরাচারী হিসাবে পুলিশ বাহিনীকেও বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছিল। তারা রাতের অন্ধকারে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পুলিশ বাহিনী আমাদের পরে এসে এই সাধারণ জনগণের পরে এবং আমাদের এই আউটসোর্সিং ভাইদের উপরে গুলি করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। কেন, এটা জবাব চাই আমরা। আর সারা বাংলাদেশ আউটসোর্সিং এর যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে এই কথা বা এই দাবি আপনার আর আমার সবার, এই জন্য বলতেছি আজকের চলো ঢাকা লং মার্চ আউটসোর্সিং এর এই আমাদের যে আজকের যে এটা সফল করার জন্য আপনারা যে যেখানে আছেন সেখান থেকে দ্রুতভাবে প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। কেননা এই দাবি আপনার আমার জন্য আমাদের ভাই গুলি খেয়েছে, সাউন্ড গ্রেনেড খেয়েছে এবং জল কামান সহ আরো বিভিন্ন পুলিশের হাতে অত্যাচার হয়েছে। কেন, আমরা একটা রাষ্ট্রের কাজ করি, একটা দেশের কাজ করি। এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সবসময় দেখা যাচ্ছে বৈষম্য শিকার হয়েছি এবং আমাদের শ্রমিক ভাইদের সবসময় রক্ত ঝরিয়েছে। কেন, এটা জবাব চাই। আপনারা দেখছেন বিগত দিনে এই পুলিশ স্বৈরাচারী সরকার রাতের অন্ধকারে এই দেশ থেকে দেশের রাষ্ট্রভৌমত্ব রক্ষা না করে তারা এই দেশটাকে কলঙ্কিত করে এই দেশ থেকে তারা রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল। কিন্তু আমরা যারা আউটসোর্সিং ভাইরা আছি তারা কখনো যার যার প্রতিষ্ঠান থেকে আমরা সেবা বলেন, বিদ্যুৎ বলেন, আমরা সবসময় ঠিক রেখেছি। তাহলে আমরা রাষ্ট্রের মর্যাদা এবং রাষ্ট্রের সম্মানের ক্ষেত্রে আমরা কিন্তু কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যাই নাই। রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া কি, যাতে করে দুমুঠো খেয়ে বেঁচে ভালোভাবে থাকতে পারি। কেননা আমরা এখানে সবাই মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার। দেখছেন আপনারা বিগত এই 16 বছর ফ্যাসিস্ট সরকারের কন্ট্রাক্টারি যে প্রথা, এই প্রথায় প্রত্যেকটা কন্ট্রাক্টারের কোটি কোটি টাকা এই শ্রমিকদের টাকা হাতিয়ে নিয়েছে। এই জন্য আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের যে আউটসোর্সিং কর্মী ভাইরা আছে তাদের পরে সুনির্দিষ্ট নজর রাখবেন আমরা। এবং এই দেশে যারা আমলা, যারা সুশীল সমাজের লোক, যারা বুদ্ধিজীবী, তাদেরকে একটা মেসেজ আমি ক্লিয়ার করে দিতে চাই। আমাদের যে আউটসোর্সিং 16 লাখ লোক তার ফ্যামিলি আছে, এদিক দিয়ে আপনারা দেখবেন রমনার ডিসি 24 তারিখে 22 তারিখের যে হামলা করেছে, এই হামলাকে তীব্র নিন্দা জানাই এবং রমনার ডিসি কার অনুমতিতে এটা করলো এটার জবাব চাই আমরা। কেননা এই স্বৈরাচারী সরকারের লাগে এই পুলিশ বাহিনী বাংলাদেশে স্বৈরাচারী হিসাবে তারা পতন হয়েছে। তারপরেও তাদেরকে নিয়ে আসার পরে তাদের এই স্বৈরাচারী সরকার যত রকম সুযোগ সুবিধা
সুবিধা আছে আপনারা দেখছেন। দাদা, এই 16 বছরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকে পুলিশের বেতন বৃদ্ধি হয়েছে, পুলিশের সব রকমের সুযোগ সুবিধা ভাতা আপনার সব রকম এটা পুলিশ পাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখেন, এই যে আমাদের আউটসোর্সিং যারা কর্মী ভাইরা আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সব সময় জীবন দিয়ে আসছে এবং বৈষম্য শিকার হচ্ছে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা সবাই যে যেখানে আছেন আউটসোর্সিং কর্মী ভাইরা সবাই প্রেস ক্লাবে চলে আসবেন, প্রেস ক্লাবে আসার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পিডিপিডিসি আউটসোর্সিং কর্মচারী ভাইদের প্রতিনিধি দল ভাই যারা এখনো যারা আসেননি খুব দ্রুত আউটসোর্সিং এর ভাইরা এখন গড়ে শাখা ভরে বসে থাকার সময় নাই। আচ্ছা, এই মুহূর্তে কথা বলবে নোয়াখালী বেগমগঞ্জ থেকে আমাদের হাসিনা ভাগে কিছু বলার জন্য বিশেষ। আসসালামু আলাইকুম। আমরা জাতীয় সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনেরা এসছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করার জন্য। আমাদের ভাইদের কেন রক্ত গেল, আমাদের বোনদের রক্ত গেল। আমরা শান্তি সমাবেশ করতেছিলাম, কিন্তু আমাদের শান্তি সমাবেশের বিনিময় আমাদেরকে টিয়ারশেল, বোমা, গরম পানি মারা হয়েছে। তার প্রতিবাদে আমরা এই আন্দোলনে এই মাঠে আসছি। আমাদের দাবি একটাই, আমাদের প্রত্যেকটা সারা বাংলাদেশে যে প্রতিষ্ঠানে সরকারি কর্মরত আউটসোর্সিং ভাবে আছে তারা যেন প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের প্রদানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমরা ঠিকাদার চাই না, আমরা প্রেসিস ঠিকাদার চাই না, আমরা এই চোর বাটপার ঠিকাদার চাই না। ঠিকাদার আমাদের মাথা পিছু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঠিকাদার হাতিয়ে নিয়ে যায়। আমরা কর্ম করি, আমরা কষ্ট করি, প্রতিটা মাসে আমরা এই যে হাসপাতালে কাজ করি আসছি, কর্ম দিই, শ্রম দিই, বিনিময়ে আমাদের মজুরি পাওয়া যায় না। আমাদের মজুরি বিরাট অঙ্কের ঠিকাদারে হাতিয়ে নিয়ে যাওয়া হয়। কেন? আমরা কষ্ট করে লাভটা খাবে ঠিকাদার, সেটা এই বৈষম্য আবু সাহেদের বাংলার মাঠে হতে দেওয়া যাবে না। আমাদের ছাত্র, আমাদের সন্তানদের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশে আমরা এই সরাসরি ঠিকাদার আমরা চাই না। এই দেশে আমরা সরাসরি ঠিকাদার থেকে আমরা মুক্তি পেতে চাই। আমাদের একটাই বক্তব্য, পুলিশ সাহেব আপনি আমাদেরকে সেরাচার ঠিকাদার থেকে মুক্ত করেন। আমাদেরকে প্রত্যেকটা স্ব প্রতিষ্ঠানের প্রদানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আপনাকে বিশেষ অনুরোধ করলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমাদের হাসিনা আপাকে। এই মুহূর্তে কথা বলার জন্য বাংলাদেশ সরকার আমাদের নিয়োগ দেয় করোনার সময়, করোনা রোগীদের সেবা করার অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। আমাদের চাকরি সরকারিকরণ করবে, দেখবে এবং প্রাধান্য দিবে, কিন্তু সরকার আমাদের কোনো কিছুই করে নাই। আমাদেরকে 2022 সালের ডিসেম্বর মাসে আমাদেরকে সরকার চাকরি থেকে ধন্যবাদ আমাদের ভাইকে। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ইউনিট থেকে ঢাকা আজকের লং মার্চ টু ঢাকায় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণভুক্ত আউটসোর্সিং এর ভাইরা। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ ভবনের মধ্যে আমাদের আউটসোর্সিং ভাইরা আছে। আমাদের
আসেননি, যারা এখনো আসেননি দ্রুত আসার জন্য, দ্রুত আসার জন্য। যারা এখনো আসেনি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের লং মার্চ টু ঢাকা সফল করার উদ্দেশ্যে আপনারা যে যেখানে আছেন, যেই প্রতিষ্ঠানে আছেন, আপনারা অবশ্যই ঢাকামুখী হন। ঢাকার রাজপথ গরম করেন। ঢাকার রাজপথে আউটসোর্সিং কর্মচারীরা থাকবে এবং আমাদের দাবি দাওয়া পূরণ করেই আমরা ঘরে ফিরব। সেই লক্ষ্যে ঢাকামুখী হন। এখনো যারা ঘরে বসে আছেন, এখনো যারা প্রতিষ্ঠানে আছেন, তারা অবশ্যই এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা উপস্থিতি হন এবং ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই। ঠিকাদার থাকবে না আমাদের এই দেশে, ঠিকাদার মুক্ত দেশ চাই, ঠিকাদার মুক্ত আউটসোর্সিং চাই, ঠিকাদার মুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলো চাই। আমরা সরকারি প্রতিষ্ঠানে কেন আমরা অস্থায়ী কর্মচারীরা থাকব? এই অস্থায়ী কর্মচারী থাকা যাবে না, সেই প্রতিষ্ঠানগুলোতে ঠিকাদার থাকা যাবে না। তাই সকলকে অনুরোধ করব, এই ঠিকাদার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই আউটসোর্সিং কর্মচারীরা আপনারা দলে দলে যোগ হন এবং লং মার্চ সফল করুন। আপনারা এখনো যারা ঘরে বসে আছেন, দয়া করে আজকের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেন। দেখেন, আজকে আমার কিছু ভাই এখানে দিন রাত পরিশ্রম করে এখানে আমাদের কর্মসূচি সফল করার জন্য, আমাদের প্রোগ্রাম সফল করার জন্য রাজপথে এসে দাঁড়িয়েছে। আপনারা তাহলে কেন ঘরে বসে থাকবেন? কেন আপনারা প্রতিষ্ঠানে বসে থাকবেন? আমাদের সাথে আপনারা উপস্থিত হন। এই রাজপথে থাকবো, রাজপথে থেকেই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম সফল করব। তাই আমি সকলকে অনুরোধের ভাষায় বলতে চাই, এখনো যারা আশেপাশে আছেন প্রেস ক্লাবের সামনে অতি দ্রুত চলে আসুন। দয়া করে আমাদের প্রোগ্রামটাকে সফল করুন। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াই আমাদের জীবনের লড়াই, এই লড়াই আমাদের রুটি রুজি লড়াই, এই লড়াই রফিকের লড়াই, এই লড়াই আনিসের লড়াই, এই লড়াই সমগ্র বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীর লড়াই। তাই সকলকে অনুরোধ করব, আপনারা রাজপথে আসেন। রাজপথে এসে আমরা লড়াই সংগ্রাম করে আমাদের দাবি পূরণ করব। আমরা আসলে অনেক অবহেলিত। কোন প্রতিষ্ঠানে 12 মাস, 6 মাস, 1-2 বছর বেতন পায় না। আমরা বাংলাদেশে এই বৈষম্য চাই না, চাই না, চাই না। কেন এই বৈষম্য থাকবে? আমাদের দেশ তো বৈষম্য মুক্ত। এই ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে এই বৈষম্য মুক্ত করেছে বাংলাদেশ, কিন্তু আউটসোর্সিং বৈষম্য হয় নাই। আউটসোর্সিং এখনো বৈষম্যযুক্ত আছে। এই বৈষম্য মুক্ত করার জন্য আপনারা অবশ্যই রাজপথে আসেন। এখনো যারা আশেপাশে আছেন, এখনো যারা প্রেস ক্লাবের আশেপাশে আছেন, প্রেস ক্লাবে এসে জড়ো হন। রাজপথ গরম করতে হবে। রাজপথে থেকেই আমাদের এই দাবি পূরণ করে যাব আমরা। প্রিয় ভাইরা, আমাদের অনেক প্রতিষ্ঠান 12 মাস, 24 মাস অনেক প্রতিষ্ঠানে বেতন পাচ্ছে না আমাদের কর্মচারীরা। এই বৈষম্য বাংলাদেশ থেকে আমাদের এই বৈষম্য দূর করতে হবে। তাই সকলকে অনুরোধের ভাষায় বলবো, প্রত্যেকটা ঢাকার মধ্যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনারা ঐক্য গড়ে তুলুন। সেই ঐক্য গড়ে তুলে আপনারা আপনাদের আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে ঢাকা প্রেস ক্লাবে জড়ো হন। এই প্রেস ক্লাব আমাদের মুক্তি সংগ্রাম। এই প্রেস ক্লাব থেকে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব। দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত আমরা ঘরে যাব না। আপনারা সকলেই এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হন। ধন্যবাদ আমার প্রিয় ভাইকে। ভাইরা যারা এখনো আসেননি, যারা এখনো আসেনি, দ্রুত আসার জন্য বিশেষ আকুল আবেদন। আমাদের এই দাসত্ব মুক্তির লড়াইয়ে আপনাদেরকে আসার বিশেষ অনুরোধ। কথা বলবেন?
কোনো ঠিকাদার থাকবে না। আর আমাদের মনে করেন আমরা সেই করোনা থেকে লড়াই করছি, আমাদের চাকরি স্থায়ীকরণ, এটাই আমাদের দাবি। আমরা চাই যে আমাদের 4-5 মাস ধরে আমরা বেতন পাই না, তারপরে কথায় কথায় আমাদের মনে করেন যে বের করে দেয়। এখন মনে করেন আমাদের ঠিকাদারের আন্ডার থাকবে না, আমরা নিজেদের নির্যাতনী, আমরা কোনো ছুটি পাই না। বল তুই বল। ধন্যবাদ ধন্যবাদ আমাদের ডিএনসিটি বন্ধুরা, আপনারা এখনো যারা আসেননি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা যারা এখনো আসেননি অতি দ্রুত আমাদের জাতীয় প্রেস ক্লাব চলে আসুন। এটাই হবে আজকের দাসত্ব মুক্তির সংগ্রাম, আপনারা যারা এখানে আসেননি অতি দ্রুত আসার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ। এই মুহূর্তে আপনাদের মাঝে কথা বলবে মুগ্ধা মেডিকেল কলেজের বোনেরা। অনুরোধ করছি, আমরা আপনার কাছে বিশেষ অনুরোধ করছি যে এই বাংলাদেশে ৪র্থ শ্রেণীর সরকারি চাকরিজীবীরা চাকরি শেষে হাজার টাকা, লাখে টাকা পেনশন নিয়ে ঘরে যাবেন, আর আমাকে যন্ত্রভাবে যে কোনো সময় আমাকে বের করে দিবেন। কিন্তু আমরা মানতে পারতেছি না, কারণ আমি একজন মা, আমার 4টি সন্তান আছে। আমার সন্তানেরা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতেছে, এখানে আমার যে সকল ভাই বোনেরা আছে সবাই পড়াশোনা করে, সবাই ভাই ছেলে মেয়ে পড়াশোনা করে। আমরা এখন অসহায় মানবতার জীবনযাপন করতেছি যে আমাদের চাকরি ফেরত দিন এবং আমাদেরকে ঠিকাদার প্রথা বাতিল করে সব প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেন, কারণ আমরা আর পারি না। এই ঠিকাদার বিনা কারণে, যন্ত্রতন্ত্র কারণে এই ঠিকাদার আমাদের মাথার উপর থেকে লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। আমার ঘামের পয়সা কেন ঠিকাদার নিবে? আমার প্রশ্ন। মানবিক, অনেক ভালো মানুষ, আপনি অবশ্যই আমাদেরকে দেখবেন। এই বলে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইশ তারিখে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি, ভালোভাবে আমরা আন্দোলন করতেছিলাম, আমাদের দাবি আমরা আদায় করার জন্য আসছি। অর্থাৎ কিন্তু প্রশাসন আমাদেরকে লাঠিচার্জ করছে, জলকামান মারছে, ডেনসান মারছে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি পূর্ণবহাল চাই, চাকরি স্থায়ীকরণীয় চাই। আমরা এই বাংলাদেশের কোনো বৈষম্য রাখতে চাই না, কোনো দাসপ্রথা চাই না, সেই দাসপ্রথা আমরা চাই না, কোনো ঠিকাদার চাই না। বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার? সরকারের কাছে একটা অনুরোধ, আমাদের দাবি মেনে নেন। আমাদের ছোট্ট একটা দাবি, চাকরি স্থায়ীকরণীয় চাই, চাকরি পূর্ণবহাল চাই। আমাদেরকে সরকার করতে দিচ্ছে, আমাদের কারো চাকরি যাবে না। আজকে কেন আমাদের চাকরি চলে যায়? আমরা আজকে মা বোনেরা, সব ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছি চাকরির জন্য। আমাদেরকে অনেক আহত করা হচ্ছে। প্রশাসনের কাছে একটা দাবি চাই, সরকারের কাছে, আপনি কি প্রশাসনকে অর্ডার দিয়ে দেন, আমাদের মতো নিরহ কর্মীদেরকে গায়ে হাত তুলে পুলিশ লাঠিচার্জ করে, জলকামান মারে, কেন গুলি করে, কেন বুলেট মারে? আমাদের অনেক ভাই বোনেরা আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আইসিইউতে আছে। আমরা এটার জবাব চাই। প্রশাসন কেন আমাদের গায়ে হাত তুলে লাঠিচার্জ করে? জবাব চাই। আমরা আমাদের একটা দাবি মানার জন্য বলছি সরকারকে, আমাদের চাকরি পূর্ণবহাল চাই,
চাকরি স্থায়ী করে নিতে চাই। আমরা কোনো দালালের মাধ্যমে থাকতে চাই না, কোনো ঠিকাদার চাই না। এই সরকারের কাছে একটা অনুরোধ, এই উপদেষ্টাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের এই বৈষম্য দূর করে দেন, আমাদের চাকরি স্থায়ী করে নিয়ে করেন। আমরা স্থায়ী কোন চাকরি চাই, আমাদের চাকরি নাই, আমাদের মৌখিকভাবে না করে দিচ্ছে। আমাদের কোনো অপরাধ নাই, কোনো ধরনের কোনো দিন আমরা সকালে কাজ করছি, দুপুরে আমাদেরকে বলে তোমাদের চাকরি নাই, তোমরা কালকে থেকে আসবে না, নতুনরা আসবে। আমাদের অপরাধ কোথায়? আমাদেরকে কোনো কিছু না জানে, কোনো চিঠি না দিয়ে আমাদের কেন বাদ দিল? জবাব চাই, এটার উত্তর চাই। আমাদের চাকরি পূর্ণবহাল চাই, চাকরি পূর্ণবহাল চাই, চাকরি স্থায়ী চাই। সরকারের কাছে একটা অনুরোধ, সরকার আমাদের দাবি মাইনে নেন। আমাদের ছোট্ট একটা দাবি, আমরা আপনার কাছে অনেক বড় কিছু চাই নেই, আমাদের চাকরি স্থায়ী করে করেন, ঠিকাদার বাতিল করেন, দাসপ্রথা বাতিল করেন। আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ আমাদের মুগ্ধা মেডিকেল কলেজের হেনা আপাকে। আমাদের কি দরকার? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং এর ডাকে আজকের বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের আউটসোর্সিং আজকে দীর্ঘ দিনের অনেক সমস্যা, মনে করেন দাসপ্রথা, আমরা বাংলাদেশের দাসপ্রথাকে আমরা বিলুপ্ত করতে চাই। আমরা দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারী এই সরকার আমাদের কোনো ন্যায্য দাবি আদায় করে নাই। তাই আমরা বাংলাদেশ কেন্দ্রীয় আউটসোর্সিং সভাপতি থেকে আমরা 22 ফেব্রুয়ারিতে মনে করেন যে আমরা কর্মসূচি মনে করেন যে সুস্থ আন্দোলন করেছি। সেইখানে মনে করেন যে বিশৃঙ্খলা করিয়েছি, মনে করেন পুলিশ বাহিনী আমাদেরকে অনেক ভাই বোনদেরকে আহত করেছে এবং শাকিল ভাই আর অন্যান্য সহ তারা এখনো মৃত্যু সজ্জে পাঞ্জা লড়ছে। এই প্রশাসনের কাছে আমরা মনে করেন যে বিচার চাই। আমরা দাসপ্রথাকে আমরা বিলুপ্ত করতে চাই। এই বৈষম্য বাংলাদেশে আমরা বৈষম্য থাকতে চাই না। আমরা এই আবু সাইদের বাংলায়, স্বাধীন বাংলায় আমরা বৈষম্য থাকতে চাই না। আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই। আমাদেরকে আউটসোর্সিং প্রথা থেকে বিলুপ্ত করে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। আমরা সরকারের কাছে আমাদের এটা দাবি, আমাদের যাতে আমাদের বাংলাদেশ জেলা ভূমি অফিস থেকে আমরা আসছি, আমাদের ময়মনসিংহ ভূমি অফিস থেকে আসছি, আমাদের ময়মনসিংহ ভূমি অফিস থেকে যারা আসছি তাদেরকে স্ব প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিয়ে স্থায়ীকরণ করার জন্য আমরা বিনীতভাবে মনে করেন যে আহ্বান জানাচ্ছি। আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তার এই বৈষম্য বাংলাদেশে আমাদের ঠিকাদার কথা বাদ করে আমাদের ঠিকাদার প্রদান করে আমরা বাঁচতে চাই। তাই আমি সবার মনে করতে চাই যে আমরা এই বাংলাদেশে বৈশিষ্ট্যভাবে আমরা আন্দোলন করে আমরা বৈষম্যভাবে আর থাকতে চাই না। আমরা আউটসোর্সিং বিলুপ্ত করে আমাদের মনে করেন যে নিয়োগ দিয়ে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ী নিয়োগ দিতে হবে। আমার এরিয়া আমার কথা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাই। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং এর আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমার ভাই হাসপাতালে গেল। লড়াই 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 চাই, বলতে হবে বেতন তো দেয় সরকার, দালালের কি দরকার? বলতেছি যে বেতন তো দেয় সরকার, তা দালালের কি দরকার? ভাই
আপনি একটু সবাই আহ্বান করেন, যারা আসে না এগুলো। আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমাদের যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে যে লং মার্চ টু ঢাকার ডাক দেওয়া হয়েছে, ইতিমধ্যে আমাদের বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন ভাইয়েরা চলে এসেছে। আপনারা অতি দ্রুত এই লং মার্চ টু ঢাকাকে বাস্তবায়ন করার জন্য অতি দ্রুত প্রেস ক্লাবে চলে আসেন। ইতিমধ্যে আমাদের 2-3 হাজার ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন সেক্টরে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে উপস্থিত হব। আমার ভাইকে মারলো কেন, এর প্রশাসন জবাব দিতে হবে প্রশাসনকে। এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য আর কেউ ঘরে বসে থাকেন না, আর ঘরে বসে থাকার সময় নাই, এখনই রাজপথে নামেন। আপনার আমাদের দাবি বাস্তবায়ন করতে হলে রাজপথে এসে দাঁড়াতে হবে, রাজপথ থেকে আমাদের দাবি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। রাজপথ থেকে আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো। ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের 3,500 ভাই বোনের চাকরি চলে গেছে, আমরা তাই এই শাহবাগে আসতে বাধ্য হয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং এর ডাকে আজকে ঢাকা লং মার্চে ঢাকা বিক্ষোভ সমাবেশে বিশাল আকারে রূপান্তরিত হয়েছে। যে মুহূর্তে আপনাদের মাধ্যমে কথা বলবে আমাদের ফারুক ভাই। তাদের কাজ শেষ না। আরে ভাই, এটা তো আমরা তাদের নীতিমালা যেটা আছে ওই নীতিমালাটাই চাইছি, কিন্তু আমাদের ফলাফল ছিল গত 22 তারিখে আমরা শান্তিপূর্ণভাবে একটা মহাসমাবেশে ডাক দিই। সেই শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ অতর্কিত ভাবে আমাদের উপরে গ্যাসের, তারপরে আপনার সাউন্ড গ্রেনেড এবং গুলি এবং জল কামান নিক্ষেপ করেছে। আমার 20 থেকে 25 জন ভাই আহত হয়েছে। আমার 2টা ভাই এখনো আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডিপিডিসির 10 জন লোক আপনার পঙ্গু হয়ে গেছে, পায়ে গুলি লাগছে। আমরা এই তীব্র নিন্দা জানাই, এই প্রতিবাদ জানাই। আমাদের দাবি যদি বাস্তবায়ন না করে আমরা কিন্তু কারোর দিকে চেয়ে থাকবো না। আমরা অবশ্যই পেট্রো বাংলা কর্মনীতি দিছে, বিভিন্ন স্বাস্থ্যখাত কর্মনীতি দিছে, আমরা কিন্তু এখনো দেই নাই, আমরা বলে আসছি। তবে হ্যাঁ, যদি এবং আমার ভাইদের চিকিৎসার কোনো ব্যবস্থা না করে আমরাও কর্মবিরতি দেব, এইটা সবাইকে জানিয়ে দিলাম। এবং কঠোর থেকে কঠোরভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সরকারকে নিতে হবে, ডিপিডিসি এবং সরকার। কারণ আমরা সরকারকে বারবার বলে আসছি, আমরা তো অযৌক্তিক কোনো কিছু চাই নাই, আমরা ন্যায্য দাবি যেটা সেটাই চেয়েছি। আপনারা দেখেন যে আমরা কি অযৌক্তিক বলেছি কিনা। আপনারা তারাও বলছে আমাদের দাবি যৌক্তিক, যে শুনে সেই বলে আমাদের দাবি যৌক্তিক। তো যৌক্তিক দাবি যেহেতু, তাহলে এত দেরি কেন হচ্ছে? কেন এই আশ্বস্ত ছাড়া আমরা কিছু পেলাম না? এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তার কি কাজ তারা করেছে? আমাদের কেন এখনো বৈষম্য করে থাকবো? আমরা এই বৈষম্য থেকে দূর হতে চাই। আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য যা করার তাই করব। সরকারকে বলতেছি যে আপনারা আমাদের ন্যায্য দাবিটা মেনে নেন এবং আমাদের এই বৈষম্য থেকে দূর করেন। আমরা অনেক নির্যাতিত, এখনো পর্যন্ত ঠিকাদার আমাদের হুমকি ধামকি দিচ্ছে। বিনা কারণে আমাদের অনেক ভাই চাকরিচ্যুত করা হয়েছে, তাদের ডিউটি বন্ধ করে দিছে। এইটারও কোনো পদক্ষেপ নেয় না। প্রশাসন বলে প্রমাণ দেখান, আমি প্রমাণ কিন্তু দেখাইছি। আমার বেতন 22,000 টাকা দেয়, আমার 13,000। সেই রিসিভ কপি সহ ওই কাগজের সই সহ আমরা তাদেরকে দেওয়া হয়েছে। তারপরও কেন আমাদের নির্যাতন নিপীড়ন? ঠিকাদারের প্রতি তারা কেন ইয়া করতেছে না? ঠিকাদারকে চাপ প্রয়োগ করতেছে, তারা কেন দুর্বল? আমাদের ডিপিডিসিতে 1076 জন লোক টেকনিশিয়ান এবং 500 লোক আছে আপনার সিকিউরিটি গার্ড।
এদের যদি 7,000 করে টাকা প্রতি মাসে একজন লেগে কেটে নেয় তাহলে প্রায় 1.5 কোটি টাকার মতো প্রতি মাসে ঠিকাদার চুষে খাচ্ছে। এই টাকা কি ঠিকাদার একা খায়? ঠিকাদার তো একা খায় ভাই। তাহলে ঠিকাদার যদি একা খাইতো তাহলে তারা ঠিকাদারের উপরে ব্যবস্থা নিত। আমাদের এই পর্যন্ত আইসিইউতে 3 জন আছে এবং আমার ডিপিডিসি 10 জন। এরপরে পেট্রোবাংলাদেশ থেকে 40 জন লোক অ্যাক্সিডেন্ট করছে। কারো পায়ে গুলি লেগে আপনার মগজ বের হয়ে গেছে, কারো পায়ে আপনার পাশার ভিতরে গুলি লাগছে, দেখানো যায় না। এবং লাঠিচার্জ করছে, হাড় ফাটে গেছে। জি না, সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত একটা লোক দেখতেও যায় নাই এবং কোন চিকিৎসা ইয়া করে নাই। আমরাই আমাদের ভাইরা মিলে আমরা চিকিৎসা চালাইতেছি। এই পর্যন্ত আমাদের পরবর্তী কর্মসূচি আমরা বললামই তো, আমরা সরকার যদি আমাদের দাবি মাইনা না নেয়, পেট্রো বাংলা কর্মবৃত্তি দিয়েছে, স্বাস্থ্যখাত কর্মবৃত্তি দিচ্ছে, আমরা প্রয়োজনে কঠিন থেকে কঠিন কর্মসূচি পালন করবো। এতে যদি আমাদের কর্মবৃত্তি দিতে হয়, আমরা বিদ্যুৎ সেক্টর সারা বাংলাদেশে কর্মবৃত্তি দেব। ধন্যবাদ আমাদের বিদ্যুৎ সেক্টরের ফারুক ভাইকে। ফারুক ভাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যে আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবির আদায়ের কথাগুলো তুলে ধরছে। প্রিয় বন্ধুরা, আপনারা এখনো যারা আসেননি, দাসপ্রথা আদায়ের লক্ষ্যে রাজপথে আপনাদেরকে আসার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। চাকরি করি কেন? এক দেশে দুই নিয়ম, এক দেশে দুই নিয়ম চলবে না, চলতে পারে না। আপনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একজন সুন্দর একজন মানুষ, আপনি নোবেল বিজয়ী, আপনি আমাদের ওই চেয়ারে বসেছেন, আমাদের দায়িত্ব নিয়েছেন, আপনি কথা দিয়েছেন আমাদের চাকরি যাবে না, আমাদের চাকরি যে সরকারি করে নাও দিতে পারলে প্রতিষ্ঠানের আন্ডারে আমাদেরকে দিবেন। আপনার প্রতি বিশেষ অনুরোধ, আমরা মা বোনেরা আর যেন এই রাস্তায় না নামতে হয়, আমার এই ভাইদের যেন আর রক্ত না ঝরাইতে হয়। আমি চাই আপনি আমাদের চাকরিটা অবশ্যই প্রতিষ্ঠানের আন্ডারে করে দেন। আমরা বাঁচতে চাই, আমরা এই বাংলাদেশের সাধারণ নাগরিক, আমরা বাংলাদেশের সুশীল সমাজের মানুষের কাছে বলতে চাই, এই বাংলাদেশের নাগরিক হয়ে আমরা এভাবে দাসত্ব প্রথা আর চাই না, আমরা আর চাই না এই দাসত্ব প্রথা। সরকার বেতন দিবে, তৃতীয় পক্ষ কেন আমার ঘামের পয়সা নিবে এটা জানতে চাই। ইংরেজরা চলে গেছে, ইংরেজরা চলে গেছে, এই দাসত্ব রেখে গেছে, কিন্তু এই 24-এর চেতনায়, এই 24-এর বাংলাদেশে, ছাত্র জনতার বাংলাদেশে এই বৈষম্য আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা কেউ রুটি
চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার প্রতি বিশেষ অনুরোধ, আপনি আমাদের দিকে দেখেন। আমার অনেক বোনেরা আছে যাদের স্বামী নাই, যাদের স্বামী মারা গেছে, কারো স্বামী পরিত্যক্তা, তারা 2-3টা সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি যেহেতু কথা দিচ্ছেন, আমি জানি আপনি কথা অক্ষরে অক্ষরে পালন করেন। আপনি সংস্কার করতেছেন, সংস্কার করেন, কিন্তু আর পেটে লাথি মেরে কাউকে বাইর করে যেন না দেয়। আর যাদেরকে বাইর করে দিছে, আমরা যারা কোভিড যোদ্ধা বিনা বেতনে চাকরি করেছি, আমাদের কোভিড আমরা কোভিডের সময় না খেয়ে, আমরা নাই করে মাথায় তেল ছিল না, ঘরে ঢুকতে দেয় নাই বাড়িওয়ালারা। বাড়িওয়ালারা বলছে আপনারা যদি কোভিডের ডিউটি করে ঘরে আসেন তাহলে আমাদের সবার কোভিড পজিটিভ হবে, আমার বাড়ি লকডাউন হবে। আর সেই লকডাউনের ভয় আমাদেরকে বাড়ি ঢুকতে দেন নাই, আমাদের 14-15 মাসের বেতন দেন নাই। এখন আমাদেরকে অবশ্যই আপনি চাকরি ফেরত দিবেন এবং আমাদের চাকরি সরকারি করতে না পারলেও আমাদের প্রতিষ্ঠানে আন্দারে করে দেন। এই যে আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া। আর এই শাহবাগে, এই প্রেস ক্লাব, এই শহীদ মিনার ঘেরাও করতে আমরা চাই না, আমাদেরও ভালো লাগে না আপনাকে বিরক্ত করতে, কারণ আপনি অনেক একটা ভালো মানুষ। আমরা এই ভালো মানুষকে আমরা এত কষ্ট দিতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মানবিক, একজন সুশীল সমাজের মানুষ, তিনি একজন নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পেয়েছেন। নিশ্চয়ই তিনি তার যে সমস্ত লোকজন আছেন, সমন্বয়করা আছেন, সবাইকে নিয়ে আমাদের এই দাবি বাস্তবায়ন করবেন। আমাদের বেশি চাওয়া না, আমাদের চাওয়া দাসত্ব থেকে মুক্তি, ঠিকাদার প্রথা বাতিল এবং শাসন প্রতিষ্ঠানের চাকরি সুযোগ করে দেওয়া। আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদের চাকরি কেন যাবে? আমরা 11 বছর করে চাকরি করে নিয়েছি, সেইখানে আমাদের চাকরির বয়স চলে গেছে, আমরা কোথাও তো আর চাকরি করতে পারবো না, আমাদের কেউ এখন আর নিবে না। তাই বলি আপনি অবশ্যই আমাদের দিকে দৃষ্টি দেন, আমরা মানবতার জীবনযাপন করছি। এই বলে শেষ করছি, ভালো থাকবেন। আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার, আমাদের মাঝে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, এবং শ্রমিক নেতা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে উপস্থিত হবেন এবং আমাদের এই আন্দোলনে একত্রতা ঘোষণা করবেন এবং শান্তিপূর্ণভাবে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সাহেব এখানে উপস্থিত হবেন। ধন্যবাদ। আপনারা জানেন 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট সরকারের পতন হয়েছিল। তারপর থেকে ভেবেছিলাম এই বাংলাদেশ এখন
তৎকালীন বরণ করবেন আমাদের মাঝে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল, রাজপথের সৈনিক, রাজপথের রাজা, আজকে থেকে আমাদের সাথে একত্র ঘোষণা করেছেন। যত ধরনের আইনি সহযোগিতা আছে সবকিছুর মাঝে আমাদের ইসমাইল ভাই আমাদের পাশে দাঁড়াবে। এই বলে আমাদের ইসমাইল ভাইকে আমাদের এই মঞ্চে ঢোকার জন্য একটা জায়গা করে দেবো। ইসমাইল ভাইয়ের আগমন, ইসমাইল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, ইসমাইল ভাইয়ের আগমন। আউটসোর্সিং এর পক্ষ থেকে, আউটসোর্সিং এর পক্ষ থেকে, মুক্তবাসীর পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশের উপর আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের আমার সঙ্গে থাকার সময় নাই। ডাক দিয়েছেন আনিস ভাই, থাকার সময় নাই। আমরা সবাই আমাদের চ্যানেলের কাছে চলে আসি। দুনিয়ার মধ্যে ছাত্র বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের অন্যতম শ্রমিক নেতা এবং কাউন্সিলের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ লেবার বোর্ডের বার কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই আউটসোর্সিং শ্রমিকদের যে বৈষম্য বৈষম্যের শিকারে পরিণত হয়েছে, তাদেরকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এজন্যই এই অধিকার যাতে শ্রমিকরা ফিরে পায় তারই জন্য এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, যিনি শ্রম আইনের উপরে বিভিন্ন বই লেখেন এবং একজন আইন বিশেষজ্ঞ, লেবার কোর্টের আইনজীবী সমিতির প্রেসিডেন্ট, ওয়ার্কার্স লিগাল এইড কাউন্সিলের বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, উনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আউটসোর্সিং ভাবে অন্যায্যভাবে ঠকানো হচ্ছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই অধিকার আদায়ের জন্য আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রমিক নেতা, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, ওয়ার্কার্স লিগাল এইড কাউন্সিলের বাংলাদেশের চেয়ারম্যান, লেবার কোর্টের আইনজীবী সমিতির প্রেসিডেন্ট, আইন বিশেষজ্ঞ, প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আউটসোর্সিং কর্মচারীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত করা হচ্ছে সেই অধিকার ফিরিয়ে আনার জন্য একাত্মতা ঘোষণা করেছেন এবং আমাদের এই অধিকার আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সম্মানিত ভাইরা, আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে মাহবুবুর রহমান ইসমাইল ভাই। আমরা তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে আমরা আমাদের এই শোষিত ভাইদের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন, তার জন্য আমরা সবাই করতালি দিয়ে সম্মান জানাবো। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, সেই সাথে আমি পুলিশ ভাইদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আজকে যদি একটা বালির ফোঁটা আমাদের ভাইদের গায়ে পড়ে এর কঠোর জবাব দিয়ে যাবো। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা অন্যায়। 22 তারিখ তারা আমার ভাইয়ের উপর যে অতর্কিত
হামলা চালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল সেখানে, সেখানে আমাদের হাতে একটা ইটের টুকরাও ছিল না, কিন্তু ওই পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে অতর্কিতভাবে জলকামান গ্রেনেড ছুঁড়েছিল, আমরা সেদিন হতভম্ব হয়ে গেছিলাম। আমরা এমন দেশ চাইনি। আমার আঙ্কেলের শরীরে এখনো 52টার উপরে গুলি। আমরা কি এমন দেশ চেয়েছিলাম? আমরা স্বৈরাচার দূর করেছি। আমরা আমাদের এই স্বৈরাচারের দোষরদেরকেও দূর করবো ইনশাআল্লাহ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। 5 তারিখের ওই হামলায় আমার এক ভাই মাথায় আঘাত লেগে এখনো মৃত্যুর শয্যায় ছিল। আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে, কিন্তু মাননীয় উপদেষ্টা আপনারা আপনার পুলিশ বাহিনী দিয়ে আপনার পুলিশরা আমাদের বড় অতর্কিত হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যুদ্ধ করে এমন দেশ চাইনি। চুরি করতে আসি নাই, ডাকাতি করতে আসি নাই যে পুলিশ আমাদের উপর জল কামান নিক্ষেপ করবে, আমাদের উপর গ্রেনেড ছুড়বে। আরে পুলিশ ভাই, আপনি যেখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, সেখানে যান, ওইখানে পারেন না। আর আপনারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে এসে আপনারা জল কামান নিক্ষেপ করেন, দেশের মধ্যে অরাজকতা তৈরি করেন। আমরা এমন বাংলাদেশ চাইনি। আসলে আপনারা হচ্ছেন স্বৈরাচারের দোষর। আপনারা সেটা বারবার প্রমাণ করে দিচ্ছেন। আজকে যদি আমার ভাইয়ের উপর একটা পানির ফোঁটা, জলকামান তো দূরের কথা, একটা যদি পানির ফোঁটা নিক্ষেপ করা হয়, এর দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা এইখান থেকে যাবো ইনশাআল্লাহ। আরো সতর্ক করে দিতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই দাবি ন্যায্য দাবি। কারণ আপনারা আমাদেরকে যে বেতন দেন আমরা তাতেই সন্তুষ্ট। আমাদের দাবি, আপনারা যদি আমাদের সেই বেতনটা ঠিকাদারের মাধ্যমে না দিয়ে আমাদের নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেন, তাহলেই আমরা এই রাজপথ ছেড়ে আমাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করবো। লড়াই লড়াই চাই, লড়াই 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 চাই, বাঁচতে চাই। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা দেশে যাবে অন্যায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা দেশে যাবে অন্যায়। আমার ভাই মেডিকেলে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দাও। আমার ভাই মেডিকেলে কেন? দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত তোমার আমার ঠিকানা, পদ্মা যমুনা দুনিয়ার মজদুর। সিংহের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডিপিডিসির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সংগ্রামী আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনেরা, আউটসোর্সিং কাজে যারা জড়িত তাদেরকে অনেকদিন যাবৎ বিভিন্নভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আর এই অধিকার আদায়ের জন্য আজকে আমাদের সাধারণ শ্রমিক ভাই ও বোনেরা এই ঢাকার প্রেস ক্লাবে অবস্থান করছে। ইতিমধ্যে এই অধিকার বঞ্চিত ভাই বোনদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, ওয়ার্কার্স লিগাল এইড কাউন্সিলের চেয়ারম্যান, লেবার কোর্টের আইনজীবী সমিতির সভাপতি, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনদের বিভিন্নভাবে ঠকানো হচ্ছে। যখন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে, নবায়নের নামে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, তাদের বেতন থেকে একটা অংশ কেটে নেওয়া হচ্ছে। একটা মানুষকে ঠকানোর জন্য যতগুলো পদ্ধতি আছে সবগুলোই ব্যবহার করতেছে ওই ঠিকাদাররা। এই
শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ এই স্বৈরাচারী সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের পরে যখন 24-এর আন্দোলনের পরে নতুন সরকার গঠন করা হলো, আমরা এই সরকারের কাছে আমাদের বিভিন্নভাবে যে ঠকানো হচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে, এই অধিকার আমরা ফিরে পেতে চাই। এই অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই অধিকার আদায়ের জন্য আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা এখানে এসেছি, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায়ের আন্দোলন করব। আমরা কারোর পাতা ফাঁদে পা দিব না। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই এদেশের দুর্দিনে যখন মহামারী কোভিডে আক্রান্ত হয়েছিল, তখন জীবন বাজি রেখে এই আউটসোর্সিং ভাই বোনেরা তখন বাংলাদেশের জনগণকে সেবা দিয়েছিল। তারা সব, যে সময় মানুষ ভাই ভাইয়ের সাথে দেখা করে নাই, সন্তান মায়ের সাথে দেখা করে নাই, একটা দুর্বিষহ অবস্থার ভিতরে এই আউটসোর্সিং এর ভাইয়েরা তাদের দায়িত্বে নিয়োজিত ছিল। আজকে তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আজকের বাংলাদেশের প্রধান উপদেষ্টার বরাবর আমরা জানাতে চাই, আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। 24-এর আন্দোলনে আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে। আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের যেসব শ্রমিকরা আজকে বৈষম্যের শিকার হচ্ছে, তাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদেরকে বাঁচার মতো পরিবেশ তৈরি করে দিন। আমাদেরকে রাস্তায় ঠেলে দিবেন না। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের উপরে গুলি চালাবেন না। টিয়ার সেল, দমন পীড়ন বন্ধ করুন। আমরা এই সরকারের বিরোধী নই। আমরা অনেক আন্দোলন করে এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে বর্তমানে সরকারকে প্রতিষ্ঠিত করেছি। আমরা এদেশের উন্নতি চাই। আমরা আমাদের অধিকার ফিরিয়ে নিতে চাই। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর এই অধিকার আন্দোলনের, এই অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, ওয়ার্কার্স লিগাল এইড কাউন্সিলের চেয়ারম্যান এবং আইন বিশেষজ্ঞ নারায়ণগঞ্জ লেবার কোর্টের বার কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ইতিমধ্যে এই আউটসোর্সিং শ্রমিক ভাই বোনদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই আন্দোলনের সাথে সহমর্মিতা জানিয়েছেন, একত্রতা প্রকাশ করেছেন। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমি FM আবু সাইদ, আমিও এই শ্রমিকদের সাথে আছি। দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে লড়াই চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। দুনিয়ার মজদুর এক হও, এক হও, এক হও, লড়াই করো, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, দুনিয়ার মজদুর, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, দুনিয়ার মজদুর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা বক্তৃতাটা একটু পরে দিব, কারণ আমাদের পেট্রো বাংলার বিশাল একটা মিছিল আসতেছে এবং আরো রাজনৈতিক দলের নেতারা আসতেছে। সেই ক্ষেত্রে আমাদের ইসমাইল ভাই এই বিষয় নিয়ে দিক নির্দেশনা আমাদের দিবে এবং আমাদের মাঝে আছেন এবং থাকবেন। এই কারণে এখন মূল্যবান বক্তব্য, আমাদের পরামর্শ, আমরা যা যা আমাদের দুর্দশা আছে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট তার কাছে শেয়ার
শেয়ার করতেছি এবং সে খুব সুন্দরভাবে আমাদের এই দিক নির্দেশনা শুনতেছেন এবং এখন পরবর্তীতে যেহেতুকেই আমরা পরে উনি মূল বক্তব্য দিবেন আমাদের ইসমাইল ভাই। লড়াই করো দুনিয়ার মজলুম দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আমার ভাই ক্ষতি হলো কেন চাই জবাব চাই আমার ভাই মেডিকেলে কেন জবাব চাই জবাব চাই দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আমার তোমার ঠিকানা দেবো না দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত জালো জালো আগুন জালো দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এক হও লড়াই করো দুনিয়ার মজলুম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা আউটসোর্সিং কর্মী যারা অন্তত আমাদের আমরা মানুষকে আলোকিত করে রাখি সে কথা আমরা বলতে পারিনি যখন ছাত্র জনতা ডাক দিলে এই দেশে কোনো বৈষম্য থাকবে না আমরা তাদের সাথে সহমত পোষণ করে তাদের সাথে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে দূর করছি কিন্তু আজও পর্যন্ত আমরা বৈষম্যের শিকার এখনো পর্যন্ত আমাদের বৈষম্য দূর হয়নি আমরা 17 আগস্টে একটা আন্দোলন করছি 19 অক্টোবর শাহবাগে আন্দোলন করেছি এবং গত 22 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ একটা মহাসমাবেশে ডাক দিয়েছিলাম আমরা করি তারপরে ওইখান থেকে আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি চলতেছিল তখন ফ্যাসিবাদী সরকারের কিছু দালাল কিছু প্রশাসনিক কর্মকর্তা আমাদের উপর অতর্কিত ভাবে গুলি সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপ করছে লাঠিচার্জ করেছে আমার ভাই 35 জন এতে আহত হয়েছে আমার 3টা ভাই মৃত্যুর সাথে বাঙ্গাল হতেছে আমার এক ভাই নিউরো সায়েন্সে এখনো সে আইসিইউতে ভর্তি আছে আমাদের উপরে এই হামলা কেন করা হলো আমরা তো আমাদের ন্যায্য দাবি চেয়েছি 2018 নীতিমালা 3-8 যেটা আছে যে প্রতিষ্ঠান চাইলে সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারীর সাথে চুক্তিবদ্ধ করতে পারবে আমরা সেটাই চেয়েছি ঠিকাদার মুক্ত করে সরাসরি প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তিবদ্ধ করুক এবং আমাদের চাকরির নিশ্চয়তা দেব আমরা সেটাই চেয়েছি আমরা শ্রমিকের মর্যাদা চাই আমরা যে শ্রমিক সেটার মর্যাদা আমরা পাই না দেখেন এই দেশের রোহিঙ্গারা যেই সম্মান পাচ্ছে আমরা কিন্তু তার চেয়ে কিছুই পাচ্ছি না রোহিঙ্গারাও ঘরে বসে খাওয়ান পাচ্ছে আমরা কর্ম করে পাচ্ছি না আমাদের বেতন থেকে ঠিকাদার 3 ভাগের 1 ঠিকাদার কেটে নিচ্ছে এটার কোনো প্রতিকার নাই প্রতিষ্ঠানকে বললেও তারা বলে আপনারা তো আমাদের লোক না তাহলে এই নামমাত্র চুক্তি করার কি দরকার ছিল তারা চুক্তিনামা বই করছে সেই চুক্তিনামায় স্পষ্টভাবে লেখা আছে শ্রমিকের টাকা একটি বেতনের টাকা থেকে একটি টাকাও তারা নিতে পারবে না অথচ প্রত্যেকটা শ্রমিক থেকে 7 থেকে 8,000 টাকা প্রতি মাসে তারা চুষে খাচ্ছে এবং লজিস্টিক সাপোর্ট বাবদ 66,000 টাকা প্রতি মাসে দেওয়া হয় প্রত্যেকটা ডিভিশনে সেই টাকার কোনো যন্ত্রপাতি বা আপনার সেফটি ইউনিফর্ম নিরাপত্তা সরঞ্জাম আমরা কিছুই পাই না আমাদের কিনে নিতে হয় বরঞ্চ ঠিকাদারের গাড়ির তেল খরচও আমাদের দিতে হয় আমরা কারো কাছে যাই এটা প্রতিকার পাই না আবার বলতে গেলে বলে আপনারা তো কোনো লিখিত অভিযোগ দেননি আমরা বারবার লিখিত অভিযোগ দেই কিন্তু তারা এটা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন আমরা ডিপিডিসিতে চাকরি করি 1076 জন লোক আমরা কাজ কর্মরত অবস্থায় হাই ভোল্টেজে কাজ করি যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তার কোনো ক্ষতিপূরণ বা চিকিৎসা বাবদ কোনো অর্থ
ঠিকাদার প্রতিষ্ঠান থেকে আমরা পাই না, এবং যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানে আমাদেরকে কোনো চিকিৎসা করতে দেয় না। আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছি, এই যে আমার হাত, 2 হাত মুখমণ্ডল পুড়ে গিয়েছিল, আমি একটি টাকা ঠিকাদার দিয়ে পাই নাই। প্রতিষ্ঠানের কাছে গিয়েছি, তিনি বলেছেন আপনারা তো আমাদের লোক না, আপনার ঠিকাদারের লোক, ঠিকাদারের কাছে যান। অথচ আমাদের কাজ যত কিছু পরিচালনা করে প্রতিষ্ঠান করে, প্রতিষ্ঠানের অর্ডারে আমরা কাজ করি, ঠিকাদার শুধু নিয়োগ দিছে, এই পর্যন্ত ঠিকাদারের ক্ষমতা, আর কোনো ক্ষমতা নাই। প্রতিষ্ঠান আমাদের পরিচালনা করে, তারপর প্রতিষ্ঠান বলে আপনারা আমাদের লোক না। তাহলে তারা কেন আমাদের নিয়ন্ত্রণ করে? ঠিকাদার আবার কিছু হইলে ঠিকাদার একটু 19-20 হলেই বলে তোমার চাকরি নাই, কাল থেকে তুমি জয়েন করবে না। অথচ দেখেন চাকরি নেওয়ার সময় আমাদের লিখিতভাবে আমরা ভাইবা দিয়ে সিভি জমা দিয়ে তারপর আমাদের চাকরি নিশ্চয় দেওয়া, মুখিকভাবে বলে কালকে থেকে ওকে ডিউটি করতে দিব না, শেষ, আমার চাকরি শেষ। আমরা এটার কোনো বিচারও পাই না। আমরা শ্রমিকের মর্যাদা চাই। 2018 নীতিমালায় যেটা আছে যে সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যতীত সেবাদানকারীর সাথে সরাসরি চুক্তিবদ্ধ করতে পারবে, আমরা সেটা চাই। আমরা আত্মীয়তাকরণ চাই, আমরা শ্রমিকের মর্যাদা চাই, আমরা চাকরির নিশ্চয়তা চাই। আমাদের কোনো সেফটি নাই, আমাদের কোনো ঝুঁকি বাধা নাই। আমরা কি করে চলবো বলেন? আমরা যদি জনগণের সেবা করতেছি, আমরা যদি আমাদের দিকে চিন্তা করি, আমরা সব সময় জনগণের দিকে চিন্তা করছি। আমরা যদি এখন থেকে জনগণ এবং দেশ যদি আমাদের চিন্তা না করে, আমরাও বিদ্যুৎ কর্মবিরতি দেব, ডাইরেক্ট কর্মবিরতি দেব আমাদের যদি দাবি বাস্তবায়ন করা না হয় অতি দ্রুত। আমরা কত থেকে এই দেশে অন্ধকার করে ফেলবো, আমরা আমরা বিদ্যুৎ সেক্টর, সারা বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর আমরা এইটা সমর্থন নাই বা সরকারকে বহন করতে হবে, কারণ আমরা বারবার বলে আসছি। আলটিমেটামটা গভর্নমেন্টের কোন পর্যায়ে আছে? গভর্নমেন্ট কি মেসেজ দিয়েছে আপনাদের? সংবাদ তারা শুধু আশ্বস্ত ছাড়া আমরা কিছুই পাই নাই। এই সরকারের কাছে শুধু একটা জিনিস পাইছি, আশ্বস্ত, তাছাড়া কিছুই পাইনি। তারা জানে, তারাও বলে আমাদের দাবি তো যৌক্তিক দাবি যদি হয়ে থাকে তাহলে কেন আশ্বস্ত দাবিটা বাস্তবায়ন করা যায়? আপনারা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবেন? অবশ্যই যাবো। সেটা কি স্ট্রাইক, গণসংসদ? সেটা সময় হলে বলা যায়, যদি স্থায়ীভাবে দিতে হয় সেটাও দেবো। মানে এখন তো ইন্টেরিয়ার গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট তো যেগুলো শুনছে, গুরুত্ব দিচ্ছে, সময়টা তো আপনাদের অনুকূলে। কয়টা মাস হয়ে গেছে দৃশ্যমান কিছু তারা দেখাইতে পারবে, বলে শুধু এই পর্যন্ত গাড়ি ঘোড়া চলতে দেন, আমাদের এক পাশে আমরা অবস্থান করি, আমরা সবাই এক পাশে অবস্থান করি, রোড দিয়ে রাখি, আমরা শান্তিপূর্ণ নিয়েতে আসছি। দয়া করে কেউ রোডে উঠবেন না, দয়া করে কেউ রোডে উঠবেন না, রোড ক্লিয়ার রাখুন, রোড ক্লিয়ার রাখুন। বাংলা কেন্দ্রীয় কমিটি ব্যানার কো আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ 2018 সাল থেকে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা নিয়োজিত আছেন তাদের চাকরি ঠিকাদার মুক্ত করার জন্য যে আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রাম চলমান। আমরা
গত 17 আগস্ট প্রথম একটা বৃহত্তর আন্দোলন করি, তারপরে 19 অক্টোবর আরো একটি বৃহত্তর সমাবেশ করা হয় রাজধানীর শাহবাগে। সেখান থেকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তারা পর্যায়ক্রমে সমাধান করবেন, কিন্তু তার কোনো প্রতিফলন না পেয়ে গত 22 ফেব্রুয়ারি আমরা আরো একটি বৃহত্তর সমাবেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি, যার ফলস্বরূপ আমরা প্রথমে শহীদ মিনারে অবস্থান করি, তারপরে আমরা রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান করি। প্রেস ক্লাবে অবস্থান করার পরে এক পর্যায়ে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দ্বারা অতর্কিত হামলায় আমাদের প্রায় 50 ঊর্ধ্ব ভাই ও বোন আহত হয়েছেন। তার মধ্যে একজন গুরুতর অবস্থায় জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসার অবস্থার মধ্যে বিছানায় কাটাচ্ছেন, হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন। আমরা তার প্রতিবাদে 23 তারিখ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ একটি বিক্ষোভ সমাবেশ করি এবং আজকে 27/2/2025 বৃহস্পতিবার আরো একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, যারই ফলশ্রুতিতে এখানে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সকল সহকর্মী ভাই বোনেরা প্রেস ক্লাবে অবস্থান করে তাদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতেছে। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের যে দাবিগুলো সম্ভব বাস্তবায়ন করে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন বলে আমরা আশা প্রত্যাশা করতেছি। আমরা সকল প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সব আছে, সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা যাদের অবস্থানে সুসংগঠিত হন। আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে এই বলে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ফারুক ভাইকে। আসসালামু আলাইকুম। সিনিয়র ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং এর ডাকে আজকে ঢাকা প্রেস ক্লাব সারা দেশ থেকে আগত লং মার্চ সফর করার লগ্নে গলা বাইজে আছে ভাই। কত কোন চাপ এত কত যাবো আরেক ব্যক্তি জানি দিচ্ছে 4 বাজার লইছি। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দাবি, আমরা রাজপথে আসছি, আমাদের আরো 2টা সমাবেশ হয়েছে, তাই আমাদের ওই মনে করেন দাবি আদায় মানে হয়। ডক্টর ইউনূস স্যার আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস কার্যক্রম হয় নাই, তাই আমরা আবার রাজপথে পুলিশ আমাদের জলকামান টিয়ার শেল আরো দেখা যায় ওই যে নাবার পড়তে আমাদেরকে মনে করেন আহত করছে। অনেক ভাই হাসপাতালে আছে চিকিৎসা অবস্থায়, তাই আমরা রাজপথে প্রতিবাদ করতেছি। আমাদের দাবি 2018 সালে নীতিমালা 2018 সালে আউটসোর্সিং যেভাবে আমাদেরকে বলছে যে ঠিক মতো বেতন দিবে, ওইভাবে বেতন পাইতেছি না।
আমাদের সংসার চালাতে খুব কষ্ট হইতেছে। তাই আমরা রাজপথে আসছি যে আউটসোর্সিং যে প্রকল্প যে আপনার দেখা যায় যে কোম্পানি যে আছে, কোম্পানি ঠিকমতো বেতন দেয় না, কোম্পানি আমরা বাতিল চাই, আমাদের রাজস্বভাবে নিয়োগ দেওয়া হোক। আর আমাদের বকেয়া বেতন যা আছে এটা আমরা পরিশোধ করুক সরকার, এটা আমরা তাদের কাছে কামনা। আর দেখা যায় আমাদের চাকরি স্থায়ী করা হোক, আর দেখা যায় আমাদের দাবি মেনে নেওক। যদি আমাদের দাবি না মানা হয় আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হব। আমাদের সরকারের কাছে আশ্বাস যে আমাদের দাবি ন্যায্য, আমাদের দাবি অনেক টাকা বকেয়া বেতন আছে, ওই বেতনটা আমাদের পরিশোধ করুক, এটা আমরা কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টিভিকে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং এর ডাকে আজকে ঢাকা লং মাসে 22শে ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে কোন রকম আক্রমণ না দিয়ে আমাদের উপরে বেপরোয়াভাবে লাঠিচার্জ করেছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, জল কামান দিয়ে হামলা করেছেন। তারপরেও আমরা চুপ আছি। চুপ থাকার একটা কারণ, আমরা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারকে সমর্থন করি, তার পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এই দেশ আমার, এই দেশকে সুন্দরভাবে পরিচালনার দায়িত্বটাও আমার। কিন্তু আপনারা আমাদের উপরে যে হামলা করেছেন, আমার ভাই এবং বোনদেরকে হাসপাতালে পাঠিয়েছেন, এর জন্য আপনাদেরকে কড়া মূল্য দিতে হবে। আমরা আউটসোর্সিং এর মানুষ, আমাদের না খেয়ে জেল খাটার অভ্যাস আছে। আমরা আউটসোর্সিং এর মানুষ, আউটসোর্সিং এর কর্মী, আমাদের বছরকে বছর বেতন বাকি থাকে। আমরা সেই দাবিগুলো নিয়ে যখন রাজপথে আসি, আপনারা ঠিকাদারের চামচামি করতে যেয়ে ঠিকাদারের কাছ থেকে ঘুষ খেয়ে আমাদের উপরে লাঠিচার্জ করেন। আমরা বরদাস্ত করিনি, কারণ আমরা জানি আমাদের দাবি যদি সঠিক পর্যায়ে সঠিক মহলে যায়, সঠিক ব্যক্তি জানতে পারে, আমাদের দাবি পূরণ হতে সময় লাগবে না। কিন্তু আমরা দেখেছি 22শে ফেব্রুয়ারি সন্ধ্যার আগ মুহূর্তে পুলিশ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এর জন্য রমনা ডিসি স্যারকে কৈফিয়ত দিতে হবে। এই সরকার ছাত্র জনতা শ্রমিকের সরকার, এই সরকার আপামর জনতার সরকার। টেকনাফ থেকে তেতুলিয়া, দৌলতদিয়া থেকে পাটুরিয়া, যেখানে যে প্রান্তে মানুষ থাকে, আপামর জনতার আশা ভরসার সরকার। আমরা বিশ্বাস রাখি 1952 সাল থেকে আমরা রক্ত দেওয়া শুরু করেছি, 2024-এও আমাদের রক্ত দেওয়া অব্যাহত আছে। এদেশ থেকে ঠিকাদার নামক যে দালাল আছে, হাসিনার যে দোসররা আছে, তাদেরকে হঠাৎ যদি রক্ত দিতে হয়, বারংবার আমরা রক্ত দিব। সংগ্রামী সুধী, আপনারা জানেন এদেশের এক শ্রেণীর মানুষ যারা নির্যাতিত নিরীপিত অবহেলী মানুষকে পুঁজি করে বড় অঙ্কের টাকা সচিবালয়ে দিয়ে তাদের টেন্ডার গুলো বাজিয়ে নিয়ে আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। আমরা আর বঞ্চিত হতে চাই না। এদেশ থেকে ফ্যাসিস্ট উৎখাটন হয়েছে সমূলে। ফ্যাসিস্টের দোসর শেখ পরিবারকে উৎখাত করতে আমাদের 36 মিনিট সময় লাগবে না। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, দল মত নির্বিশেষে আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান, আপনারাও আমাদের সাথে সহমর্মিতা পোষণ করুন, আপনারাও আমাদের হাতে হাত মিলান। দেখবেন সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ বিনির্মাণে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব। কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা না করে নির্বিচারে আমাদের উপরে হামলা করতেছেন। মনে হচ্ছে যেন আপনারা হাসিনার আমলে বাস করেন। আমরা আর হাসিনার কোন নীতি দেখতে চাই না, আমরা আর হাসিনার আমলের কোন প্রত্যাবাসন দেখতে চাই না। আমার ভাই যদি কিছু হয়, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আপনার মাকে দেশ থেকে ভারতে পাঠিয়েছি, আপনার ভাই বেরাদারকে এই দেশ থেকে লন্ডনে
পাঠাতে সময় লাগবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন 22শে ফেব্রুয়ারি কি ধিক্কারজনক, কি ন্যাক্কারজনক ঘটনা আমাদের সাথে ঘটেছে। আমরা এসেছি শান্তিপূর্ণ সমাবেশে আমাদের ন্যায্য দাবির উদ্দেশ্যে। আমরা যখন শহীদ মিনারে অবস্থান করছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ এসে বলল, ভাই শহীদ মিনারে আমাদেরও প্রোগ্রাম আছে। আমরা তাদেরকে প্রোগ্রাম করার জন্য শহীদ মিনার ছেড়ে দিয়ে প্রেস ক্লাবে এসেছি। হ্যাঁ, আমরা স্বীকার করে নিচ্ছি সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সেদিন ঢাকায় এসেছিল। কিছুটা প্রেস ক্লাবের সামনে ভোগান্তি শিকার মানুষ হয়েছে, এটা আমরা মেনে নিচ্ছি। পরিবেশটা নিয়ন্ত্রণ করব আমরা। তার আগে পুলিশ আমাদেরকে কিছু না জানিয়ে আমার নিরস্ত্র ভাইদেরকে কেন লাঠিপেটা করলো, কেন হাসপাতালে পাঠালো, এইটার জবাব দিতে হবে। আমার ভাই হাসপাতালে কেন, কিছু হলে। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা সকলে সুন্দর শান্তিপূর্ণভাবে আজকের এই মানববন্ধন সফল করবেন। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে আমাদের কাছে কেউ না কেউ সঠিক এবং আশানুরূপ ভালো ফলাফল নিয়ে আসবে, এই প্রত্যয় ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দুনিয়ার মজদুর। লড়াই চাই। ডিবিডিসির অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আউটসোর্সিং এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ডিবিডিসির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। লজ্জাটা ভেঙে দিচ্ছি। আমার সংগ্রামী প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা বিদ্যুৎ কর্মী, ডিবিডিসিতে কাজ করি, আউটসোর্সিং এ আমাদেরকে রাখা হয়েছে। আপনারা জানেন এই দেশে যখন ঝড় তুফান বিভিন্ন ইয়েগুলো হয়, যখন কোভিড আসছে, এই দেশের মানুষ তখন আশ্রয় খুঁজছে, সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আর এই বিদ্যুৎ কর্মী ভাইরা, তাদের আশ্রয় নাই, তাদেরকে মাঠে থাকতে হয়। ওইদিকে ঘূর্ণিঝড়ের 10 নম্বর সিগন্যাল চলতেছে, আমার বিদ্যুৎ কর্মী ভাইরা আশ্রয় কেন্দ্রে যায় নাই, তারা মাঠে পড়ে কাজ করছে। কারণ এই ঢাকা শহরের মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য আমার বিদ্যুৎ কর্মী ভাইরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং পল্লী বিদ্যুতের চাইতেও আমার ডিবিডিসির বিদ্যুৎ কর্মী ভাইরা অনেক আগে হাজার গুণ প্রচেষ্টায় হাজার গুণ বেশি কাজ করে। অথচ আমার ডিবিডিসির ভাইদের কোনো নিরাপত্তা নাই, কোনো ঝুঁকি ভাতা নাই, এবং তাদেরকে এত গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানে কাজ করার পরেও তাদেরকে আউটসোর্সিং এ ফেলে রাখা হয়েছে। এই দেশের গুরুত্বপূর্ণ রেগুলার সেবামূলক কাজ 24 ঘন্টা সার্ভিস, সেই 24 ঘন্টায় সেবা দিচ্ছে আমার বিদ্যুৎ কর্মী ভাইরা, সেখানে তাদেরকে আউটসোর্সিং দেওয়া হচ্ছে। আজকে 17 বছর যাবৎ আমার বিদ্যুৎ কর্মী ভাইদেরকে আউটসোর্সিং এ ফেলে রাখা হয়েছে। কর্তৃপক্ষকে আমরা বারবার জানালেও কর্তৃপক্ষ একটা সিন্ডিকেটের হাতে বন্দী, তারা পারে না। তারা বিগত হাসিনার আমলের কিছু দালালের হাতে তারা জিম্মি, তারাও আমাদের জন্য ইয়ে করে না। আমাদের বেতন হচ্ছে 22,000 টাকা, সেখানে সেই 22,000 টাকা থেকে আপনার 40% আপনার ঠিকাদার পক্ষ জোর করে, জুলুম করে, কর্তন করে নিচ্ছে ঠিকাদারের ন্যায্য দেওয়ার পরও ঠিকাদার কিন্তু 40% জোর করে নিতেছে আমাদের বাইরের থেকে। এই জুলুম এই দেশের পুলিশ প্রশাসন দেখে না, এই জুলুম এই দেশের আদালত দেখে না, এই দেশের যত প্রতিষ্ঠান আছে, এই দেশের যত কেউ এই জুলুম দেখে না। আমার ভাইদের এই জুলুম জন্য কেউ এগিয়ে আসে না। আজকে আমরা রাজপথে আসছি, আজকে পুলিশ সেই হাসিনার ফ্যাসিবাদী আমলের সেই পুলিশরা আমার ভাইদের উপরে অত্যাচার করছে, আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে রক্ত জড়াইছে। সেই আমার অনেক ভাই এখনো এই হাসপাতালে আছে।
ইমার্জেন্সি বিভাগে। সম্মানিত আউটসোর্সিং কর্মী কিন্তু এবারে আমাদের সামনে কিছু বক্তব্য নিয়ে আসবে আমাদের বড় ভাই শাহিন, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন আমরা আউটসোর্সিং কর্মচারী, অবলাঞ্ছিত অবহেলিত আউটসোর্সিং কর্মচারী। আমরা ইতিমধ্যে কয়েক দফা আন্দোলন করেছি। তার মধ্যে গত 22 তারিখেও আমরা আন্দোলন করেছিলাম। তারপর পুলিশ নির্বিচারে আমাদের গায়ে আমাদের কিছু কর্মীর উপর আক্রমণ চালায়। যেমন আমাদের এক ভাই এখনো মৃত্যুর শয্যায় লড়ছে, আইসিতে ভর্তি আছে, জানি না কখন তার প্রাণ চলে যায়। এরকম করে আমরা ঝড় বৃষ্টি মেঘ বৃষ্টিতে দিনে রাতে কেটে যায়, কিন্তু আমাদের যে ন্যায্য দাবি দাবা আমরা নিয়ে এই পর্যন্ত রাস্তায় নেমেছি, কিন্তু আমাদের দাবি দাবার কথা এই পর্যন্ত জানি না মাননীয় উপদেষ্টা মণ্ডলী তারা কি এ পর্যন্ত আমাদের এই ইয়াগুলা দেখে না, তাদের চোখে পড়ে কিনা জানি না। তবে তাদের আমরা একটা কথাই বলতে চাই, আমরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিবিসির কর্মীরা এবং আমাদের সাথে আরো অন্য ভাইরা আছে, সবাইকে নিয়ে একসাথে আমরা মাঠে থাকবো। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার লাইভটি শেয়ার করে প্রচার করুন। প্রচারের প্রচার না করলে মিডিয়া কভারেজ আসবে না। আমাদের মিডিয়াতে আসার জন্য প্রচার করতে হবে, প্রচারে প্রসার। তাই যে যেখানে আপনি আমাদের দাবি মেনে নিয়েছিলেন, বলেছিলেন আমাদের চাকরি কারণ যাবে না। আজ আমার হাজার হাজার ভাই বোনের চাকরি চলে গেছে। আমরা রাজপথে নেমেছিলাম 22 তারিখে। 22 তারিখে রাজপথে নামার পরে আমার ভাইকে আমার বোনকে অতর্কিত হামলা করেছে এই ঠিকাদারের লালিত পুলিশ কর্মকর্তারা। আজ বলতে দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ভাই একজন নিউরো সায়েন্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার ভাইয়ের রক্ত এই প্রেস ক্লাবে পড়েছে। আজ আমি বলতে চাই আপনি আমাদেরকে শাসা প্রতিষ্ঠানের যোগদান এবং এই ঠিকাদার কোথা বাতিল করেন। আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। আমরা আপনাদেরকে আর ব্যক্ত করতে চাই না। আপনি অনেক ভালো মানুষ। আমি চাই আপনার দ্বারাই এই ঠিকাদার দাসত্ব প্রথা বিলুপ্ত হোক। আমাদের একটাই দাবি, আমরা ছেলে মেয়ে নিয়ে ঘরে সুন্দর শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু আজ এই ঠিকাদার আমাদের ঘুম হারাম করে দিয়েছে। আমরা এই ঠিকাদারের যন্ত্রণায় আমাদের হার্টের রোগ হয়েছে। জুন আসলেই মনে হয় এই যে বুঝি চাকরি চলে গেল, এই যে বুঝি চাকরি চলে গেল। ঠিকাদারকে যদি 1-1.5 লাখ টাকা ঘুষ দেওয়া যায় তাহলে চাকরি থাকে, যে না দেয় সে ওখান থেকে চলে যায়। আমরা এই দাসত্ব আর চাই না, এই ঠিকাদার আমরা বিলুপ্ত চাই। আপনি পারবেন, আপনি শান্তিতে নোবেল বিজয় হয়েছেন, আপনি অত্যাধিক ভালো মানুষ। এই ছাত্র জনতার বাংলায় এই ফেসিবাদের ঠাঁই নাই, ছাত্র জনতার বাংলার আর ঠাঁই নাই। এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যেমন ফেসিবাদ সরকারের পতন হয়েছে, আউটসোর্সিং এর এই সমাবেশের মাধ্যমে অবশ্যই আপনি আমাদের এই ঠিকাদারিত্ব প্রথা বাতিল করবেন, এটা আমরা আশা করি। আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনার প্রতি আমাদের অনেক ভক্তি এবং শ্রদ্ধা আছে। আপনি কখনোই কোনো দুর্নীতিতে ছিলেন না, আপনি অনেক ভালো মানুষ। অবশ্যই আপনি আমাদের এই দাবি মেনে নেবেন। আমার ভাইয়ের রক্ত পিঠা যেতে দিব না, দিব
বেতন দিবে সরকার, দালালের কি দরকার, বেতন দেবে সরকার, দুনিয়ার মজলুম লড়াই করো, লড়াই করো, দুনিয়ার মজলুম। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, দুনিয়া মজলুম লড়াই করো, লড়াই করো, দুনিয়ার মজলুম। আমার ভাই আহত কেন, জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই। আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই। দুনিয়ার মজলুম লড়াই করো, লড়াই করো, দুনিয়ার মজলুম। আউটসোর্সিং এক দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও। আউটসোর্সিং এর এক দাবি, আউটসোর্সিং এর এক দাবি মানতে হবে, মেনে নাও। বেতন দিবে সরকার, দালালের কি দরকার, দালালের কি দরকার, বেতন দেবে সরকার, দালালি কেউ করিস না, পিঠের চামড়া থাকবে না, দালালি কেউ করিস না, পিঠের চামড়া থাকবে না, দালালি কেউ করিস না। দুনিয়ার মজলুম লড়াই করো, লড়াই করো, দুনিয়ার মজলুম। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, দুনিয়ার মজলুম লড়াই করো। আমরা ডিএনসিসি ডেডিকেটেড কপিটানি হাসপাতালে আমরা করোনার যোদ্ধা হিসেবে ফার্স্ট টাইম যখন আমাদের নিয়োগ দেওয়া হয়, তখন আমরা যখন পরীক্ষা দিতে আসি তখন আমাদের কোনো বাসায় আমাদের জায়গা দিত না, কোনো হাসপাতালে বা কোনো হোস্টেলে পর্যন্ত আমাদের জায়গা দিত না। আমাদের যারা আত্মীয় স্বজন ছিল তাদের বাসায় গেলে বলে কি, বাবা তুমি আসছো ভালো হয়েছে, তোমার 500 টাকা দিতেছি, তুমি বাইরে খাওয়া দাওয়া কইরা তুমি গ্রামে চলে যাও, এই করোনার সময় তুমি হয়তো বা তোমার গায়ে করোনা লেগে থাকতে পারে, এই অবস্থায় তোমাদের বাসায় নেওয়া কোনো সম্ভব হবে না। তারপরেও আমরা এই করোনায় মানুষের সহযোগিতা করার জন্য এবং মানুষের পাশে থাকার জন্য এবং দেশের মানুষের পাশে থাকার জন্য আমরা নিজের জীবনকে বাজি রেখে আমরা করোনায় নিয়োজিত হয়েছি এবং করোনার সময় আমরা এই হাসপাতালে ঢুকেছি। ঢুকার পরে আমাদের দীর্ঘ আড়াইটা বছর আমরা করোনার যোদ্ধা করে গেছি। প্রতিদিন 50 থেকে 60 জন লোক মারা গিয়েছিল, সেখানে কেউ কোনো লোক বাবা ছেলের কাছে যাইতো না, ছেলে বাবার কাছে যাইতো না। আমার দেখা এক ডাক্তার ছিল, তার মা অসুস্থ ছিল। আমি যখন ICU 7-এ ডিউটি করি তখন এক ডাক্তারের মা অসুস্থ ছিল, 3 মাস সেখানে ছিল। একদিন হঠাৎ করে ডাক্তার এসে বলে যে বাবা করোনার কারণে আমি নিজে ডাক্তার, আমি নিজে বাসা থেকে বাইর হই নাই, মানুষ দিয়ে আমি জমি বিক্রি করে মানুষরা গিয়ে আমি এই মায়ের চিকিৎসা করছি। আজকে দেখতেছি করোনার কিছু নাই, কিন্তু আমরা ভয়ের আতঙ্কায় আমরা ডাক্তার হয়ে বাসা থেকে বাইর হইতে পারি নাই, কিন্তু তোমরা তোমাদের জীবন ঝুঁকি রেখে তোমরা আমার মায়ের সেবা করছো। এইটা আমরা কোনোদিন আমরা তোমাদের প্রতিশোধ দিতে পারবো না। আজকে আমাদের এই অবস্থা, কিন্তু আমরা করোনাকালীন এই যোদ্ধা, এই লোক আমরা কেন আজকে কেন মাঠে থাকতে পারি, কিন্তু আমাদের ফ্যাসিলিটি সরকার এবং আমাদের হাসপাতালের যে পরিচালক ছিল, এই পরিচালকরা ছিল একদল হচ্ছে দালালের মতো। তারা একদল নিয়োগ দিবে, কিছু টাকা আত্মসাৎ করবে, পরে আবার দ্বিতীয়তে আবার তারা লোক নিয়োগ দিবে, এভাবে তাদের এটা হচ্ছে ব্যবসা। এই প্রতিষ্ঠানে বাংলাদেশে যত স্বাস্থ্য দপ্তর আছে, যত মন্ত্রণালয় আছে, প্রতিষ্ঠানে শুধু দালাল আর হচ্ছে দালালে ভরে গেছে। দালালের কারণে আজকে দেশের এই অবস্থা, কারণ এরা নিজের স্বার্থ বুঝে, মানুষের স্বার্থ কখনো বুঝে না। কারণ নিজের স্বার্থ বুঝলে তারা বুঝতো, কারণ আমাদের মতো তারা ধরো রাস্তায়, মাঠে বা হাসপাতালে ময়লা পরিষ্কার করতে পারে না, ময়লা নিয়ে যারা মাঠে নামে এবং অনেক কিছু করে, তারা বুঝে যে দেশের কি অবস্থা। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার আমরা হটাইছি,
মিছিল করে যেভাবে হোক আমাদের ছাত্র জনতারা এই ফ্যাসিবাদী সরকারকে হটাই দিয়েছে। কিন্তু আমাদের বর্তমান যে ডক্টর ইউনূস স্যার আমাদের এখানে এসেছে, তিনি শুধু বাংলাদেশের নেতা না, তিনি হচ্ছে অল বিশ্বর নেতা। অল বিশ্ব তাকে এক নামেই চিনে, কারণ এই বিশ্ব নেতার কাছে আমাদের দাবি। কারণ আমরা রাজপথে থাকতে চাই না, আমরা যেখানে যে অবস্থায় যে হাসপাতালে ছিলাম সেই হাসপাতালে আমরা থাকতে চাই। আমাদের করোনা হাসপাতালে আমরা ছিলাম, আমরা করোনা হাসপাতালে থাকতে চাই। করোনার যোদ্ধা হিসেবে ছিলাম, আমরা করোনার যোদ্ধা হিসেবে থাকতে চাই। আমরা বাংলাদেশের মানুষের সহযোগিতা করে গেছি, বাংলাদেশের মানুষের পাশে থেকে আমরা আজকে করোনার যোদ্ধা করেছি। কিন্তু আমরা এখনো বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই, মানুষের সেবা দিতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। আমাদের যারা বড় বড় সচিব আছেন, বড় বড় প্রতিষ্ঠানে, বড় বড় মন্ত্রণালয় যারা বড় বড় চেয়ারে বসে আছেন, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। তারা কি আমাদের চোখে, তাদের চোখে কি আমরা পড়তেছি না? তারা কি আমাদের চোখে দেখতেছে না? আমরা আজকে রাস্তায় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই লং মার্চ টু ঢাকায় আমরা ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল মহাখালীর 2020 সালে যখন করোনাকালীন সন্তান পিতাকে ধরে না, পিতা সন্তানকে ধরে না, আমরা আমাদের জীবন দিয়ে তাদের সেবা করে গিয়েছি। 2022 সালে আমাদেরকে বিনা নোটিশে, 2023-এ আমাদেরকে বিনা নোটিশে, বিনা চিঠি দিয়ে আমাদেরকে সেই হাসপাতাল থেকে বাইর করে দেওয়া হয়। আমরা আমাদের জীবন দিয়ে যখন কোনো বাসা কিংবা গাড়িতে আমরা উঠতে পারি নাই, আমরা ডিউটি শেষ করে যখন রিক্সায় উঠি, রিক্সাওয়ালাও আমাদেরকে রিক্সায় উঠায় নাই। এটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। কোনো বাসা ভাড়া পাই নাই। আমরা করোনা যোদ্ধা, কারো জীবন কাটছে আমাদের মসজিদে, কারো কাটছে রাস্তায়। কি অপরাধ ছিল আমাদের? আমরা কি করোনার সময় মানুষের সেবা করেছি? এটাই আমাদের অপরাধ। যে অপরাধ রাজপথে নামতে হলো। আমি বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা মানবতার দিক দিয়ে দেখবেন। আজকে আমাদের 202 জন কোভিড-19 হাসপাতাল থেকে আমাদেরকে বিনা নোটিশে বাইর করে দিয়ে নতুন অর্থের বিনিময়ে নতুন ভাবে নিয়োগ দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমি জানাতে চাই, আমাদের 202 জনকে আবার কোভিড-19 হাসপাতালে পূর্ণ বহাল করে রাজস্ব খাতায় নেওয়া হোক। এটা আমাদের জোরালো দাবি। আমরা করোনার সময় আমাদের জীবনের বিনিময়ে আমরা যুদ্ধ করে গেছি। কেউ বাড়ি থেকে বাইর হয় না, আমরা বাইর হয়েছি। পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম দেশের সেবা করার জন্য। এটাই কি আমাদের অপরাধ ছিল? এটাই কি আমাদের ছিল অন্যায়, যার কারণে আজকে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে? আমি ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, করোনার সময় আপনাদের কত সচিব, মন্ত্রী, এমপি কেউ রাজপথে ছিল না, আমরা ছিলাম রাজপথে। আমরা সেই সময় কোভিড-19 হাসপাতালে জীবন দিয়ে লড়াই করে গেছি। আমার চোখের দেখা ছিল একটা রুগীকে, আমি যখন ড্রাইভে ডিউটি করি ইমার্জেন্সিতে, তখন একজন পিতা অসুস্থ, তার 2 ছেলে, তার স্ত্রী তাকে কোলে নেয় নাই, তার হাতটা পর্যন্ত ধরে নাই। আমরা কোলে নিয়েছি, চিকিৎসা করে সেবা করেছি। এটাই ছিল আমাদের কি অপরাধ? আজকে এই অপরাধের কারণে আজকে আমরা রাজপথে কেন? দেশের সেবা করতে এসে আমরা রাজপথে নামবো। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ স্বাস্থ্য খাতে আপনি দেখেন স্বাস্থ্য খাতের বেহাল দশা, যেখানে সারা বাংলাদেশের মানুষের জীবন মরণের ইয়ে হয়।
কেন্দ্রীয় ব্যানারের সামনে যাইতে বলছি। আপনারা যারা চা খেতে এসেছেন এবং যারা সুন্দর করে ছায়ার ভিতরে ঝালমুড়ি খাচ্ছেন মজা মজা করে এই ঝালমুড়ি খাওয়ার জন্য এই জায়গায় আসছেন আপনারা যদি আরামে এসির ভিতরে থেকে আন্দোলন দাবি বাস্তবায়ন করতে চান সেটা প্রশাসন বুঝতেছে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং এ ডাকে এই জায়গায় দাবির জন্য আসে নাই, তারা এই জায়গায় মজা লুটতে আসছে। আপনারা যদি কষ্ট না করেন আপনাদের দাবি বাস্তবায়ন হবে। আপনাদের কথার জন্য আপনাদের পক্ষ থেকে আপনারা রাজপথ ধারণ করেন, তাহলে দাবি বাস্তবায়ন হতে সহজ হবে। হাসপাতালে যারা 202 জন চাকরি করা হয়েছে আমাদের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধু যোদ্ধারা, আপনারা এখনো ঘরে যারা বসে আছেন অতি দ্রুত জাতীয় প্রেস ক্লাব সামনে চলে আসুন। নামাজের বিরতির পরে আমাদের আনুষ্ঠানিকভাবে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। নামাজের পরে লাইভে আসবো।